গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। তো আজকে সকালবেলা উঠে এখন কিন্তু বাজে মোটামুটি সাড়ে ছটাও না, ছটার মতন। তো আজকে ঘুম থেকে উঠে আগে তুলসী তলাটা মুছে নিয়ে তারপর আমি তারপর ঘরটা একটুখানি মুছে তারপর স্নান করে ফোঁটা দেওয়ার কাজে বসে পড়বো। মানে পুজো টুজো দিয়ে তারপর তো বসতে হবে। তো এই হচ্ছে তুলসী তলাটা। আগে অল্প একটু জায়গা মুছলেই হয়ে যেত, এখন কিন্তু অনেকটা জায়গা লেপতে লাগে। তো সেক্ষেত্রে আমি লেপাটা আগে লেপে ফেলি, তারপর বাকি কাজগুলো। তো এই তো আমার একটা সাইড লেপা হয়ে গেল। আর এইখানে দেখো, এই রঙ্গোলিটা হচ্ছে দীপাবলির দিন যে মা দিয়েছিল, সেটা আমি তুলিনি। দু একদিন থাকলে ভালো দেখা যায়, কিন্তু মাটিটা আমাদের শুকনো হলে আরও ভালো লাগতো। যেহেতু আমাদের মাটিটা ভেজা, মানে স্যাঁতস্যাঁতে মাটি, সেই জন্য অতটা ভালো লাগছে না। তো এটা দু একদিনের মধ্যে আমি তুলে ফেলবো। আজকে অর্ধেকটা উঠানো হয়ে গেল, আর বাকিটা পরের দিন উঠাবো। তো এই তো আমার তুলসীতলা লেপা হয়ে গেছে। এখন আমি যাব স্নান করতে। স্নান করে এসে একদম ডিরেক্ট পুজোর কাজে বসে গেছি। মানে কিছু কাজ হয়ে গেছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার লক্ষ্মীবার, লক্ষ্মীর পুজো। আর এই যে দেখো, গ্লাসটার মধ্যে কুয়াশার জল তোলা হয়েছে। এই কুয়াশার জল দিয়েই আমাদের চন্দনটা বাটতে হবে। আর এই কুয়াশার জল দিয়ে যতটা চন্দন হবে, ঠিক ততটা চন্দন দিয়েই ভাইফোঁটা দিতে হবে। তার মধ্যে চন্দনটা বেশি হলেও কোনো প্রবলেম নেই, কিন্তু এই কুয়াশার জল দিয়েই চন্দন বাটতে হবে। কুয়াশার জলে চন্দন দিয়েই ফোঁটাটা দিতে হবে। এটাই হচ্ছে মেন আমাদের নিয়ম, ছোটোবেলা থেকেই দেখছি। আর আমার হাতে যে কলার ইসেটা দেখছো, ওটার মধ্যে একটুখানি প্রদীপের ইসে দিয়ে কালি করতে হবে অল্প একটুখানি। তো সেটাই আমি করব। পুজোটা আগে দিয়ে নিই, তারপর এই কালিটা করব। তো এই যে দেখো, আমি এখানে কালিটা করছি। আর আলোটা কীরকম হচ্ছে, প্রদীপের আগুনটা কীরকম দেখা যাচ্ছে। তো কালি করা হয়ে গেলে তারপর ওই যে দেখো, কালি করা হয়ে গেছে। তো প্রদীপটা কীরকম একটা লাগছে না, কীরকম একটা, সেই জন্য আমি এটা চারপাশে আজকে শিউলি ফুল দেবো। তাহলে আগুনটা এক জায়গায় লাগবে। মানে স্টিলের ছোট প্লেট, তো সেই জন্য এরকম লাগছে। এই যে দেখো, শিউলি ফুল দিয়ে আমার প্লেটটাও সাজানো হয়ে গেল। এখন আগে দাদাকে ফোঁটা দেবো। বরদাদা পরে আসবে বললো। ওর রাত্রে 3টার দিকে এসে ঘুমিয়েছে, সেই জন্য ওকে ফোন করার পর ও বললো যে তোরা দাদা তো বাজারে চলে যাবে, বললো যে ওকে আগে দিয়ে দে, তারপর আমি আসছি। তো আমি বললাম, বড়কে না দিয়ে ছোটোকে কিভাবে দেবো? তো ও বললো, ভাই তো ভাইই হয়, একজনকে আগে দিলেই হয়, তুই আগে ওকে দে, তারপর দিস আমাকে। তো এই যে দেখো, যে কালিটা আমি করেছিলাম, কাজলটা কলার পাতার ডাঁড়িতে, সেইটা আগে দিতে হয় 2 ভ্রুতে, তারপর এই যে এখন ফোঁটা দিতে হবে। স্বর্গের দুমদুম মঞ্চে ঝুকার, বনে দেয় ভাইরে ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, ওরে ভাই নন্দন আগা নাও বনের চন্দন। ফোঁটা দেওয়া হয়ে গেছে। এই যে দেখো, এখন মাথাটা দাদা সোজা করছে না দেখে আমি ঠেলে সোজা করে দিলাম। এরকম হয়ই আমাদের মধ্যে, প্রতি বছর ভাইফোঁটাতে এরকম হয়। দেখো, মাথাটা আবার নিচু করছে আর আমি আবার ধাক্কা দিয়ে দিলাম। এবার কিন্তু একটুখানি রাগ হয়ে গেলো। এই যে দেখো, যেই মাথাটা নিচু করলো অমনি পড়ে গেল। তারপর একটু আরতি করে নিয়ে প্রদীপটা একটুখানি ঘুরিয়ে তারপর আগুনের তাপটা দিতে হবে। আর ও হাসছিল, কী যেন একটা বলছিল। ও আমাকে বলছিল, মা আমাকে বলে বলে দিচ্ছিল। তো আর বলছে, এত বছর থেকে ভাইফোঁটা দিস, তবুও ভুলে যাস? তো মায়ের তো ওটা অভ্যেস না, বলে বলে দেবে। তো এই যে দেখো, এখন মিষ্টি খাওয়ার কথা, ও বলছে আমি মিষ্টি খাবো না। এই যে জলের গ্লাসটা ওইদিকে দিতে আমি ভুলে গেছি, এর জন্য আমাকে কথা শোনাচ্ছে। তো একটা মিষ্টি শুধু নেবে, মিষ্টি বলতে ওই লাড্ডুটা, যেটা ওর পছন্দ সেটাই নেবে, আর বাকিটা থাকবে। আর এই যে দেখো, ওর গিফট গেঞ্জি, আর ও আমাকে পরে হচ্ছে গিফট এনে দেবে। যদিও গেঞ্জিটা তোমরা দেখেছো, ও নিজেই পছন্দ করে এনেছে। আর এই যে ও আমাকে ধান দুব্য দিচ্ছে। আমি বলছি, কি আশীর্বাদ দিচ্ছিস নাকি অভিশাপ দিচ্ছিস বল? জীবনে এই একটা দিনই দাদা আমার থেকে প্রণাম পায়। এই যে এখন বরদাদাকে দেবো আমি ভাইফোঁটা। ও এখন এসেছে, আমি মাকে গাড়িতে তুলে দিতে যাব, তো তার আগেই এসেছে। অনেকটা টাইম ছিল, তো ওকে আগে ফোঁটাটা দিয়ে নিলাম। তারপর এই যে ফোঁটা দিয়ে তারপর যাব মাকে গাড়িতে তুলে দিয়ে আসতে। এই যে আশীর্বাদ, বরদাদার আশীর্বাদ। ও কিন্তু মাথাটা উঁচু করেই আছে, মোটামুটি। ওকে তো আর ঠেলে দিতে পারি না, যতই হোক বড় দাদা, সবসময় অত ইসে হয় না। ওকে একটু ভয়ও লাগে, সেই জন্য আমি এভাবেই আছি। এই যে দেখো, পড়ে গেল, যেই মাথাটা একটু সরালো। আর এই বরদাদাকে আমি জীবনের প্রথমবার আজকে ভাইফোঁটা দিলাম।
সেই জন্য একটুখানি অন্যরকম লাগছে। কোনো দিনও আদার্স অন্য দাদাদেরকে আমি কোনো দিনও ফোঁটা দিইনি, নিজের দাদাকেই দিয়ে আসছি এত বছর থেকে। তো এইবার এই বর দাদাকে ফোন করা হয়েছে, ও চলে এসেছে ফোঁটা দিতে। তো এই যে এখানেও সেম কেস, আমি জল আনতে ভুলে গেছি। এই জলের কথাটা আমার একদম মনে থাকে না। তো এই যে মিষ্টি খাওয়াই এখন, মিষ্টি মুখ, ভাইফোঁটা দিলে মিষ্টি মুখ করতে হয়। বরদাদার গিফটটা বাকি রয়ে গেছে, যেহেতু হঠাৎ করেই বরদাদাকে নিমন্ত্রণ করেছি ফোঁটা দেওয়ার জন্য, সে সকালবেলা। তো 1-1.5 ঘন্টা আগেই দাদাকে বলেছিলাম, তো দাদা এসেছে। তো 1-1.5 ঘন্টার মধ্যে আমি আনতে পারিনি, তো দাদা গেছে, দাদা নিয়ে আসবে একটু পরে, মানে বরদাদার ড্রেসটা। তো ভাইফোঁটা দেওয়া হয়ে গেল, তো দাদা বসুক, চলো আমরা মাকে তুলে দিই সবাইকে। তো আমি বাড়িতে ভাইফোঁটা দিয়ে দিয়েছি। এখন বাজে কয়টা মা? 8:30 বাজে। তো মা এখন বাস আসবে, কোচবিহারের বাসে করে যাবে পুন্ডিবাড়ি পর্যন্ত, তারপর ঘোকসাডাঙ্গা হচ্ছে মামা বাড়ি, তারপর ঘোকসাডাঙ্গাতে যাবে। তো আমি মাকে একটু এগিয়ে দিয়ে আসি। আর আমার ভাইফোঁটা দেওয়া হয়ে গেছে, মানে ভাই তো নেই, দুজনেই দাদা। একটা হচ্ছে নিজের দাদা, আরেকজন হচ্ছে জেঠুর ছেলে, মানে সবার বড় দাদা। এখন আমি যে মাকে একটু এগিয়ে দিয়ে আসি, কারণ ব্যাগটা অনেকটা ভারী হয়ে গেছে, মা একা নিয়ে যেতে পারবে না। তো মা তুমি কবে আসবা? কালকে। কালকে আমার মা বাড়ি আসবে, আবার দেখা হবে তোমাদের সঙ্গে। কালকে আবার দেখা হবে। তো কালকে বাড়িতে আসবে। আর আজকে সারাদিন, কালকেও আসতে আসতে সন্ধ্যা হবে, কারণ দুপুরবেলা তো মামা খাওয়া দাওয়া না করে আসতেই দিবেন না, কোনোভাবেই না, সেটা যে কাউকেই না। আর দেখো এখানে ব্যাগটা একটুখানি ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আমাদের, সেটা বড় কথা না, ম্যানেজ হয়ে যাবে। মাকে গাড়িতে তুলে দিয়ে এই যে ডিম নিয়ে এখন বাড়ি যাচ্ছি। মানে ডিমটা এখন আমি বাড়িতে গিয়ে রান্না করব। তো বাড়িতে গিয়ে আজকে ডিম রান্না করব, ডিমের কারি। বাবা আর আমি শুধু আছি, দাদা মানে আজকে রাত্রে বাড়িতে আসবে কিনা কোনো ঠিক নেই দাদার, কারণ আজকে অর্কেস্ট্রার আছে বাজারে, কোথায় একটা প্রোগ্রাম আছে, ওখানে দাদা আজকে অর্কেস্ট্রা দেখতে যাবে। তো অর্কেস্ট্রা দেখে বাড়িতে আসবে কিনা ঠিক নেই। বাড়িতে বলছিল আসবে না, তো আমি বললাম আসতে হবে না, হাতি টাতি বের হয়, মানুষকে মারছে। তো এইখানে আমাদের এখানে একটা হাতি, কালকে না, দিওয়ালির আগের দিন হচ্ছে গিয়ে কি বলে, মানে ওই যে হাতিটা বেরিয়েছিল তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছিলাম, সেই মানে তো ওই হাতিটা হচ্ছে গিয়ে একজন ডিপার্টমেন্টের যে লোক আছে, ওকে মানে এই যে এই 2 সাইড দিয়ে মানে দাঁত দিয়ে দিয়েছে, বুকের 2 সাইডে দাঁত ঢুকিয়ে দিয়েছে, আর হচ্ছে মানে সুর দিয়ে তুলে পেঁচিয়ে আছাড় মেরেছে। তো লোকটা মানে খুবই ব্যথা পেয়েছে, দাদার ক্লাসমেট ছিল, এখন শিলিগুড়িতে ভর্তি আছে। মোটামুটি এখন সুস্থ আছে, তবুও মানে মাথার মধ্যে প্রচণ্ড চাপ পেয়েছে। সেই জন্য বলেছি আসতে হবে না, বাজারেই থেকে যাস, আজকে ওখানে থাকার জায়গা আছে, তো ওখানে থাকতে পারবে, আজকে না এলেও কোনো প্রবলেম নেই। তো বাবা আর আমি থেকে যাব বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে ডিম রান্না করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। জানো তো দিওয়ালির দিন সেই জন্য আমার মনটা খুব খারাপ ছিল, যে একটা ছেলে মানে কত সুন্দর চলছে ফিরছে কথা বলছে, সেই ছেলেটাকে হঠাৎ করেই হাতি মানে এরকম করলো, সেটা আমি ভাবতেই পারিনি। দিওয়ালির দিন 11টা 11:30 সময় কথাটা শুনে সারাটা দিন আমার মনটা খারাপ গেছে। তো যাই হোক, এখন সুস্থ আছে অনেকটাই, বেশ ভালোই আছে, কথা বলতে পারছে। শুধু ওই মানে পা ভেঙে গেছে, হাত ভেঙেছে। পা ভেঙে গেছে বলতে কি, ওই যে হাঁটুতে কি বলে, হাঁটুটার ওখানে ভেঙে গেছে, একদম হাড়টা নাকি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। তো ওখানে অপারেশন করতে হবে, অপারেশন করলে ঠিক হবে। আর মাথার খুলি যেটা বলে, ওটাতে নাকি প্রচণ্ড চাপ পেয়েছে, তো ওটাও ফ্র্যাকচার হয়ে আছে, ওটাকে ওর অপারেশন না কী করে ঠিক করতে হবে, সেগুলোর দায়িত্ব হয়তো বন বিভাগ নেবে, সেটা অত কিছু আমরা জানি না। তো আপাতত সুস্থ আছে, কথা বলছে, সেটাই অনেক। তো বাড়িতে এসে এই যে দেখো আমি দেরি না করে রান্না বসিয়ে দিয়েছি। আর এই যে কচু কেটেছিলাম, মানে কচু শাক খাওয়ার জন্য কচু কেটেছি, সুজি কচুর মানে ডালগুলো। তো ওটাই আমার হাতটা প্রচণ্ড চুলকাচ্ছে, মানে এতটা চুলকাবে আমি ভাবতেই পারিনি, শীত শীত পড়ে গেছে। আর জানো তো এই যে দেখো ডিম বসিয়েছি, আজকে চা বানিয়েছিলাম, যে সেই চায়ের যে মানে সব কিছু রয়ে গেছে পাতি টাতি, ওসবের মধ্যেই দিয়ে দিয়েছি, দিয়ে একদম ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন ডিমটা নামিয়ে তারপর কচু শাকটা বসাবো। আর এই যে দেখো কচু শাকটা মানে প্রথম দিকে সেদ্ধই হতে চাচ্ছিল না। আর আমি এই কচু কোনোদিনও রান্না করিনি, আজকেই প্রথম রান্না করছি। এতটা শক্ত হয়েছিল, তারপর জল দিয়ে নুন টুন দিয়ে ঢেকে দিয়ে তারপর দেখলাম যে একটুখানি সেদ্ধ হয়েছে, আর এই যে এইটুকু জল ছেড়েছে। আর আমি একদম সামান্য অল্পখানি জল দিয়েছি।
তবুও কচুটা নরম হতে চাচ্ছে না। তো এটাকে এখন অনেক কষ্ট করে আমাকে করতে হবে, তারপর রান্না করতে হবে। তবে কচু শাকটা রান্নার পর কিন্তু খুব টেস্টি হয়েছিল, যেহেতু প্রথমবার রান্না করেছি তা সেক্ষেত্রে ভালোই টেস্টি হয়েছে। তো কচু শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে এখন আমাকে দিতে হবে ফোড়ন। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর খুব সামান্যভাবেই ফোড়ন দেব। ভেবেছিলাম মাছওয়ালা আসবে, মাছ রেখে তারপর মাছ দিয়ে রান্না করব। আর মাছ দিয়ে কচু শাকটা আমার খুবই প্রিয়। কার প্রিয় জানি না, তবে আমার প্রিয়। অন্য কেউ না খেলেও বাড়িতে আমি খাই। যদিও বাবা রাতের বেলা খায় না, দিনের বেলা খায়। দাদাও রাতের বেলা খায় না, দিনের বেলা খায়। মা আর আমার খুবই প্রিয় এই কচু শাকটা। তো এখানে এই যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর এখানে দেবো হচ্ছে রসুন। আজকে রসুন দিয়ে, মাছ হলে পেঁয়াজ দিতাম। তো এই যে রসুন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে ফেলবো। আর এই যে তার মাঝে দিয়ে দিলাম একটুখানি চিনি, না হলে এই যে কচুর যে একটা কিটমিটে ভাব, এটা যাবে না। তো চিনি দিলে কচুটা ভালো লাগবে। চিনি যে কোনো সবজিতে দিলেই চিনিটা সবজিটা ভালো লাগে, টেস্টি হয় একটা অন্যরকম। এই যে দেখো রসুন দিয়ে দিয়েছি, এখন রসুনটা নেড়ে চেড়ে লাল করে তারপর এই যে দেবো কচু শাকটা। রসুন দেখো আমার কিন্তু রসুন অলরেডি লাল হয়ে গেছে, আর অনেক সুন্দর সেন্ট বেরিয়েছিল রসুনের। আর রসুনের এই সেন্টেই আমি পুরো পাগল হয়ে যাই। আর এই যে কচু শাক, আমি আগে কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তো এখন দিলাম। তো যাই হোক, এটাই থেতলে বেতলে অনেকটা ঝাল হয়ে যাবে। তো প্রথম দিকে যখন কচু শাকটা দিলাম, কোনোভাবেই উল্টানো পাল্টানো যাচ্ছে না, তো সেই জন্য ওভাবে একটা চাটকির মতো ঘুরানি দিয়ে এখন কচু শাকটা নামিয়ে তারপরে এই যে দেখো ভাত খেতে বসলাম। 1টা বেজে গেছে, প্রচণ্ড খিদে পেয়েছে। কচু শাক আর হয়েছে ডিমের ঝোল। ডিমের ঝোলটা আর তোমাদেরকে দেখাইনি। এই যে দেখো ডিমের ঝোল রান্না করেছি, আর হচ্ছে কচু শাক। ডিমের ঝোল আর কচু শাক দিয়ে ফাটাফাটি খাওয়া হয়ে যাবে। বাবা খেয়ে ফেলেছে। বাবা যেহেতু কালকে রাত্রেও খায়নি, সকালবেলাও সকাল থেকেও ওই যে একটুখানি মিষ্টি নাড়ু টাড়ু খেয়ে বসে আছে। কাজও করছে, খিদে পেয়েছে বুঝতে পারছি, কিন্তু বলছে না। মা বাড়িতে নেই, মা থাকলে বলতো, কিন্তু আমাকে অতটা বলে না। তো যাই হোক, বুঝতে পেরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি করে রান্না করে বাবাকে খেতে দিয়ে এখন আমিও খেতে বসেছি। বাবার খাওয়া হয়ে গেছে, এখন গিয়ে ফোন দেখছে। আর এই যে দেখো কচু শাকটা কিন্তু সত্যিই খুব টেস্টি হয়েছে। কচু শাক আর ডিমের ঝোল দুটোই টেস্টি হয়েছে। আর ডিমের ঝোলে আজকে আমি দিয়েছি বিলাতি ধনের পাতা, যেটা ভেবেছিলাম বন্যায় মরে গেছে, কিন্তু মরে যায়নি, আছে, গাছটার আগালটা একটুখানি আছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একদম বাকি কাজগুলো শেষ করে তারপর বসে থাকবো শটাং করে। বাকি কাজ বলতে এই উঠান ঝাড় দেওয়াটাই হচ্ছে বাকি কাজ। তো এই উঠানটা ঝাড় দিয়ে এখন বসে থাকবো। ওই মোটামুটি কটা বাজে, 1টার দিকে খাওয়া দাওয়া করেছি, তো তারপর অনেকক্ষণ আমি বসেই ছিলাম। বসে থাকার পর এই কাজটা করছি। এই কাজটা করে তারপর আমি বসে থাকবো। সত্যি সত্যি এখন ভালো লাগছে না। মা বাড়িতে নেই, এই বিকেলবেলাটা এখন এই সময়টা একদম কাটবে না। মা বাড়িতে না থাকলে এই সময়টা একদমই কাটতে চায় না। আর এই যে বকফুল গাছের পাতার জন্য তো আমি একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এত কি ঝাড় দেওয়া যায় বলো তো? সকালে 1 বালতি, বিকেলবেলা 1 বালতি এই পাতা পুতা পড়বে, এগুলো খুবই বিরক্তিকর। আর আজকে আমি অনেক দিন পর খালি পায়ে উঠানটা ঝাড় দিচ্ছি, তাহলে বেশ শরীরটা একটু আরামদায়ক লাগে। খালি পায়ে ঝাড়টা দিলে বা খালি পায়ে একটুখানি হাঁটাহাঁটি করলে। কিন্তু আমার ঠান্ডার দোষ আছে, সেই জন্য আমি বেশিটা পারি না, অল্পতেই ঠান্ডাটা লেগে যায়। আর আজকে যেহেতু অনেকটা সকাল সকাল স্নান হয়েছে, সেহেতু সারাদিন আমার হাঁচি দিতে দিতেই কেটে যাচ্ছে। আর এই যে আজকে কিন্তু আমি পাতাগুলো বালতি ভরবো না। আজকে কি এখন কয়েকদিন থেকে আমি পাতাগুলো দিয়ে বালতি ভরছি না। এই দিকের গেটটা দিয়ে একদম কাছেই আমাদের দোলাটা, তো আমি ঝাড় দিয়ে একদম ডিরেক্ট ওখানেই ফেলে দিচ্ছি। আর বালতি ভরে এক্সট্রা করে আমাকে নিয়ে যেতে হবে না। আর এই যে ধানের ডোলগুলো, এগুলোরও ব্যবস্থা করতে হবে। মা বাড়িতে আসলে, বাবার কাজগুলো শেষ হলে তারপর এই জিনিসগুলোরও ব্যবস্থা করব। তো তোমাদের আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ